হ্যালো গাইজ, ওয়েলকাম এগেন। বন্ধুরা, মুঘল শাসনের সময় এই শহরের নাম ছিল শরীফাবাদ, যা আইনি আকবরী বইয়ে উল্লেখিত ছিল। মুঘল শাসনের বহু বছর পর এই শহরেরই অম্লগঞ্জ এলাকায় একটি তাম্রলিপিতে উল্লেখিত ছিল এই শহরের নাম বর্ধমান হিসাবে। তখন থেকে এই শহর বর্ধমান বলে বিখ্যাত। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম বর্ধমানেশ্বর শিবলিঙ্গ, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দির, রাজা বিজয় চাঁদের নির্মিত বিজয় তোরণ বা কার্জন গেট, দেখিয়েছিলাম আপনাদের খ্রিস্ট চার্চ, আর স্বাদ নিয়েছিলাম রামপ্রসাদের লস্যি। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের ভিডিওর লিঙ্ক আমি উপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। একটা প্রবলেম হয়ে গেছে বড় মতন, মানে বেশ বড় মেজর প্রবলেম। একটা মন্দিরের কোথাও ঘন্টা নেই, ঘন্টাগুলো কোথায় আছে? ঘন্টা বাজায় নাকি কেউ এখানে কোনো মন্দিরে? কত মৃত এসেছে, কত জীবিত চলে গেছে, মানে তাদেরকে খবর। প্রচুর খারাপ হলো আমার সাথে এটা, যেটা হলো আজকে। অলরাইট গাইস, তো বেরোচ্ছি আমি ইয়ের থেকে, মানে লজটার থেকে। আর একটা প্রবলেম হয়ে গেছে বড় মতন, মানে বেশ বড় মেজর প্রবলেম। আমি আমাকে বললাম যে ঠিক আছে বিকালে যখন বেরোবো তাহলে এখন হাফ দিয়ে দিচ্ছি পেমেন্টটা, আর হাফ তখন পরে বিকালটাই করে দেবো। তো বলছে যে না, পুরো পেমেন্ট একবারই করতে হবে, বাড়িতে প্রবলেম হবে, আরও অনেক কিছু। তো আমিও করলাম না। এখানে একটা কালী মন্দির আছে, সেখান থেকে কালী মন্দির বেশ ভালো দেখতে পারে। আর মানে যেটা বলছিলাম টপিক আসলে, তো টোটোটাকে ফোন করলাম আমি, তো বলছি আমার ঘন্টা 2 লেট হবে। আর 2 ঘন্টা লেট হলে তো জিনিসপত্র সব অলমোস্ট বন্ধই হয়ে যাবে, তখন আর যেয়ে কী লাভটা হবে? কারণ বাইরের থেকে লোকে আসে, বিশ্বাস করে, ভরসা করে আসে। ভরসার দাম তো এরা রাখতে পারে না, এমনি করলে টুরিস্ট কী করে আসবে এখানে? তো যাই হোক, যাই আমি। আর প্ল্যান করেছি এখন গিয়ে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম। তো একটা টোটো ফটো করি, দেখি কোথায় পাই। অলরাইট, তো একটা টোটো পেয়ে গেছি, যাচ্ছি আমি প্ল্যানেটোরিয়াম। তো ওখানে গিয়ে তখন তারপরে দেখা করছি। অলরাইট, তো কেউ নেই এখানে, বন্ধ আছে। আর এখানেও পুরো তালা মারা আছে। তালাটা মনে হচ্ছে কত বছর ধরে খোলেনি। তালাটা এই যে পুরো জং লেগে আছে, মনে হচ্ছে কত বছর ধরে খোলেনি। আর দেখছি অন্যদিকে কোথাও ঢোকার রাস্তা আছে, তো মেবি আর তো ঢোকার রাস্তা কোথাও আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নিন, কারণ আসতে ঢোকার রাস্তা আছে বলে আমার মনে হয় না। আগে একটা মসজিদ আছে, আর এমনি কিছু নেই এখন এখানে দেখানো। তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর ঢোকা তো হলো না ভিতরে, বাইরের থেকে দেখিয়ে দিয়ে তবে দেখানো সম্ভব। তো বাগানটা দূরে দেখা যাচ্ছে, ওটা প্ল্যানেটোরিয়ামটা, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা প্ল্যানেটোরিয়ামটা। তো কতটা দেখানো যায় দেখাচ্ছি। আর গেটটা বন্ধ আছে বলে ঢুকতে পারলাম না। এখানে খুব সুন্দর রাজা রামমোহন রায়ের স্ট্যাচু করা আছে। অলরাইট, এখানে একটা বিদ্যাসাগরের মূর্তি করা আছে, বাট সামনে প্রচুর নোংরা ঝোঁপ আছে বলে ঢুকতে পারছি না এই জায়গাটা। বন্ধুরা, আমরা এখন যে প্ল্যানেটোরিয়াম দেখছি এটি মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম নামে বিখ্যাত। এই প্ল্যানেটোরিয়ামটি 1994 খ্রিস্টাব্দে 9ই জানুয়ারি বর্ধমানের গোলাপবাগ অঞ্চলে স্থাপিত করা হয়। এই প্ল্যানেটোরিয়ামে রয়েছে জাপানের অনুদানপ্রাপ্ত GS ইনস্ট্রুমেন্ট। এছাড়াও এখানে প্রচুর পরিমাণ 3D শো হয়। শোয়ের সময় দুপুর 12টা 30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর শোয়ের প্রবেশ মূল্য মাথাপিছু 40 টাকা, বড়দের জন্য 3 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য মাথাপিছু 20 টাকা। অলরাইট গাইস, তো হলো যে ব্যাপারটা,
যে টোটোটার জন্য সবথেকে বড় সমস্যাটা হলো, টোটোর যে ছেলেটা ছিল, কী নাম ছিল যেন, দীপক, আরেকবার ফোন করেছিলাম, ফোনটা রিসিভ করছে না। এটা মেবি মসজিদ, বেশ সুন্দর অলরাইট। তো একটা এখানে মসজিদ আছে, এই যে বেশ সুন্দর মসজিদটার উপর, তার সঙ্গে চাঁদটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। আন্ডার কনস্ট্রাকশন আছে, চলছে। আর আগের ওই যে মোড়টা দেখাচ্ছে, ওই আগের মোড়টায় যেতে হবে। আগের মোড়টার থেকে নিতে হবে আমাকে টোটো, টোটো নিয়ে আমাকে লেফট সাইডে যেতে হবে নবাবহাট। আর নবাবহাটে আছে 108 শিব মন্দির। তো সেটা মেবি রাত তক্ক খোলা থাকে, সন্ধ্যা তক্ক। আশা করি 6টার সময় বন্ধ হয়ে যাবে না। আর এখানে পাশে আছে, একটু আগেই আছে আমাদের বর্ধমান সায়েন্স মিউজিয়াম, কিন্তু দুঃখের বিষয় আর বন্ধ হয়ে গেছে। তো যেটা ব্যাপার, যেহেতু ওটা বন্ধ হয়ে গেছে, তো সেখানেও যাওয়া হলো না। আর বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিকেল লাইফ অ্যান্ড কলেজ, এখানে বর্ধমান মেডিকেল ইনস্টিটিউট লাইফ অ্যান্ড সায়েন্স দেখাচ্ছে। এই যে এটা বর্ধমান মেডিকেল ইনস্টিটিউট। আর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট দেখা আছে, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি। আর সামনে ট্রাফিক আছে, তো মেবি ট্রাফিকে হয়তো ভিডিওটা করা যাবে না। তো আমি যাই, যেয়ে নিয়ে ছোটো করি একটা ভিডিওটা। আর বাকি অনেক অন্ধকার হয়ে গেল অনেক তাড়াতাড়ি, কারণ শীতকাল, তাই এখানে একটা গেট আছে বেশ সুন্দর। অলরাইট গাইজ, তো চলে এসেছি আমি গোলাপবাগ মোড়ে। আর এখান থেকে একটা টোটো দেখি, যাবো আমি নবাবহাট। তো টোটো দেখে তারপর আসছি রিটার্ন। অলরাইট গাইজ, তো পেয়ে গেছি আমি টোটো। আর প্ল্যানেটোরিয়াম থেকে আসতে আমার লাগলো হেঁটে এখানে মোটামুটি ওই 2.5 মিনিট কি 3 মিনিট, 3 মিনিটের মতন লাগলো। তো যাই আমি ওখানে, মানে নবাবহাট গিয়ে তারপরে আসছি রিটার্ন তখন। অলরাইট গাইজ, তো আমি এখন চলে এসেছি শিব মন্দিরে। আর এটা শিব মন্দির প্রবেশদ্বার। তো ঢুকছি আমি ভিতরে ঢুকে তখন দেখা করছি। আর এটা এন্ট্রেন্স, এই সাইড আছে পুরো জুতো খোলার জায়গা আর জল নেবার জায়গা। এই যে দূরে দেখাচ্ছে, এখানে পুরো জুতো খোলার জায়গা, আর এদিকে জলের হাত ধোয়ার জায়গা। তো যেহেতু আমার রাস্তায় রাত হয়ে গেছে, সেই জন্য আমি জানি না কতটা ভালোভাবে দেখাতে পারবি। তো তো দু সাইডে যে করা আছে, পুকুরগুলো করা আছে, যেগুলো মন্দিরগুলো আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব। আর পেছনে এটা করা আছে পুরো ভোগ খাওয়ার জন্য, এই যে ভোগ খাওয়া হয় পেছনে, যেটা দেখতে পাচ্ছি। আর দু সাইডে পুরো গাছ ফাছ দেওয়া আছে। তো অনেকটাই রাত হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে এসছে। তো বুঝতে পারছি না কতটা দেখাতে পারবো, একটু অ্যাডজাস্ট করে নিন প্লিজ। আর বাকি দেখুন মন্দিরগুলো আর শুনতে থাকুন ইতিহাস। বন্ধুরা, বর্ধমান শহরের খুব কাছেই অবস্থিত একটি ছোট্ট গ্রাম ছিল নবাবহাট, যা বর্তমানে আর গ্রাম নেই। বর্তমানে সেটি বর্ধমান শহরেরই অন্তর্গত। 1788 খ্রিস্টাব্দে যখন এই নবাবহাট এলাকায় এক ভীষণ দুর্যোগ শুরু হয়, সেই দুর্যোগে পুরো গ্রাম জনশূন্য হয়ে যায়। শুরু হয় মন্বন্তর। এই সময় হঠাৎ মৃত্যু হয় একদিন মহারাজ তিলকচাঁদের, এবং শুরু হয় একের পর এক সমস্যা। ইংরেজরাও এই সুযোগ থেকে পেছপা হয়নি। তারাও মহারানী বিষ্ণুকুমারী ও তার নাবালক সন্তান তেজপালকে হত্যার প্রচেষ্টা করে। কিন্তু রানী বিষ্ণুকুমারী ইংরেজদের পরাজিত করেন ও তার রাজ্য ও তার পুত্রকে রক্ষা করেন। সে ভাবত যে যদি মহাদেবের সহায়তা না থাকতো, তাহলে হয়তো
সে এই যুদ্ধে জয়ী হতে পারত না। তাই সে নবাবহাট এলাকায় 108 শিব মন্দির নির্মাণ করেন। আসলে এখানে 109টি শিব মন্দির আছে, 108টি মালার মতন ও একটি মালার লকেটের মতো দূরে। বন্ধুরা, এই মন্দিরের নির্মাণের কাজ শুরু হয় 1788 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1790 খ্রিস্টাব্দে। এই মন্দিরে যতগুলি শিবলিঙ্গ আছে সবগুলি কষ্টি পাথরের তৈরি। রাজা, রাজত্ব, রাজ্য সব শেষ হয়ে যাওয়ার পর কালের নিয়মে দীর্ঘদিন এই মন্দির পরিচর্যায় না থাকায় এখানে জন্ম নেয় অশ্বত্থ বট গাছ। মন্দিরের দেওয়ালে গড়ে ওঠে বড় বড় ফাটল। 1965 খ্রিস্টাব্দে বিড়লা জলকল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানে এই মন্দির পুনরায় সংরক্ষণ করা হয়। 1978 খ্রিস্টাব্দে গড়ে ওঠে বর্ধমান 108 শিব মন্দির ট্রাস্ট। বর্তমানে এই ট্রাস্টই সব দেখাশোনা মন্দিরের ও রক্ষণাবেক্ষণ করছেন। মন্দির খোলার সময় সকাল 9টা হইতে দুপুর 1টা, আবার বিকেল 3টে হইতে সন্ধে 6টা 30 মিনিট। এই প্রাচীন ঐতিহাসিক মন্দিরগুলি আজ 250 বছর ধরে আমাদের বর্ধমানের ঐতিহ্যকে একইভাবে বহন করে চলেছে। একটা কর্নার মন্দির আছে, লক্ষ্য করেছি না, সেটাবারও দেখলাম মন্দিরের কর্নার পেয়েছি। কর্নার একটা মন্দির আছে, এই মন্দিরের কর্নারটাতে কর্নার যদি থেকে একটা আসছে, একটা আসছে কর্নারটা মন্দির পেয়েছি। চলুন তাহলে এদিকে যাওয়া যায়। যাতায়াত নাই। সেই প্রবেশটা, আর এটা দিয়ে গেছিলাম। তাই কি এটা প্লিজ নোট করে নিন, এটা খুব ভালো জিনিস দেখা আছে, এটা প্লিজ নোট করে নিন। এই সৌন্দর্যটাকে হাত দিয়ে পুরো নষ্ট করে কোনো লাভ নেই। সরি ফর দ্যাট। এই জায়গাটা জানতাম আরও সবুজ দেখাবে। এই লাইটগুলো যেখানে দেওয়া আছে গোল, লাইটটা কেউ সবুজ নয়, কিন্তু লাইটটার মধ্যে পুরো ময়লা পরে পরে লাইটটা কালারটা এমনি হয়ে গেছে, হালকা গ্রিনি গ্রিনি। এইগুলো এখন এলইডি যেখানে আছে সেখানে পুরো ঠিকঠাক দেখাচ্ছে। অলরাইট গাইজ, তো এটা হচ্ছে 108 শিব মন্দির। তো বাকি ইতিহাসটা তো পুরো বললাম। সব থেকে ভালো লাগছে দেখতে এই কর্নারের মন্দিরগুলো, এই দুটো মন্দিরের মাঝে কর্নার যে মন্দিরটা সেটা, এটা দেখুন, এটা বেশি দেখতে ভালো লাগছে, দারুণ দেখতে লাগছে কর্নারের মন্দিরটা। এই যে দেখাচ্ছে, দেখুন কর্নারের মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আপনারা একটা জিনিস ইয়ে করেছেন, নোটিস করেছেন, এখানে এতক্ষণ যে দেখালাম এতগুলো মন্দির, এক মিনিট আপনারা নোটিস করেছেন? সরি আলোটার জন্য, কারণ ফোনে আমার সামনে ফ্ল্যাশ নেই, আর প্রচুর খারাপ হলো আমার সাথে এটা, যেটা হলো আজকে। ঠিক আছে, কিছু জিনিস শেখা ভালো, শিক্ষা হয়। যাই হোক, আসল ব্যাপারটা আসি। একটা জিনিস আপনারা নোটিস এখানে করেছেন কি, এখানে একটা মন্দিরে আপনারা ঘন্টা দেখতে পারেন কোথাও? প্রত্যেকটা মন্দিরে
শিব ঠাকুর আছে, ঠিক আছে, মানে লিঙ্গম স্বরূপে শিব ঠাকুর আছে, কিন্তু একটা মন্দিরের কোথাও ঘন্টা নেই। ঘন্টাগুলো কোথায় আছে? ঘন্টা বাজায় নাকি কেউ এখানে তোমার মন্দিরে? এখানে দুটো জিনিস আছে, মানে নন্দী আছে, একটা হোয়াইট কালারের একটা ব্ল্যাক কালারের। এই যে দুটো নন্দী আছে, একটা ব্ল্যাক কালারের একটা হোয়াইট কালারের। সকালে আসতে পারলে মেবি আর ভালো করে দেখাতে পারতাম, কিন্তু কোনো অপশন নেই। আর এদিকে আর একটা গেট আছে। আর বাকি এটা সেই মন্দিরটা যেটা থেকে শুরু করেছিলাম। এদিকে আছে একটা, মানে দুটো এক জোড়া। এখানে এই মন্দিরটা হচ্ছে সে, জানি না অন্ধকারে কতটা কি দেখাতে পারবো। সব মন্দিরগুলো এখানে, বেশি পেছলে অন্ধকার হয়ে যাবে, তো দেখাতে পারবো না বেশি পেছলে। পুরো ভিড় বান্ধা আছে, মানত ফানত করে যায় সেই। মন্দিরে গিয়ে ছটার সময় বন্ধ হয়ে যাবে। যেসব দর্শনার্থী মন্দির ভ্রমণ আছেন ছটার মধ্যে মন্দিরটাও খালি করে দেবে। মন্দিরে গিয়ে ছটার সময় বন্ধ হয়ে যাবে। অলরাইট গাইজ, তো 7:30 মন্দির বন্ধ হয়ে যাবে অ্যানাউন্স করেছে। আর বাজছে এখন 6:21, আর পুরো অন্ধকার হয়ে জানি আমি, তো আর কি দেখানো যায় যতটা। এদিকে পুরো ঘন্টিগুলো আছে, ওইদিকে সব পুরো ঘন্টিগুলো আছে, আর এখানে কোনো ঘন্টি ফন্টি নেই। আর পুরো এইদিকে দু সাইডে দুটো পুকুর আছে, কিন্তু দেখাতে পারছি না, এটা অন্ধকারের জন্য। আর বাকি বাস অলরাইট, তাহলে এইখানে মোটামুটি কমপ্লিট। আপনাদেরকে সব বলেই দিলাম ব্যাপারগুলো। আর চলুন তাহলে নেক্সট এবারে কোথায় যাই দেখি, খোলা থাকে কি না। সম্ভবত নেক্সট শের আফগানের সমাধি যাবো, তো দেখে নিই খোলা থাকে কিনা। যদি থাকে কপালে তো হলো, না হলে গ্যাস গেল। আর কালকে তো পসিবলই নয়, কারণ কালকে মোটামুটি 12:30 নাগাদ আমাকে চলে যেতে হবে, আর 11টার দিকেই তো খুলে, তো 1.5 ঘন্টার মধ্যে পসিবল নেই। আর যাই বাকি, তারপরে দেখছি কতটা কি খোলা পাওয়া যায়। যদি খোলা পাই তো ওগুলো করবো, যদি খোলা না পাই তাহলে তো আর কিছু করার নেই। তো যাওয়া যায় এখান থেকে। এখানে দেখালাম গাছে তুলে হাত দিয়ে ব্যাপারটা, আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে ইয়েলো কালার ডাস্টবিন, প্লিজ এটা ইউজ করুন। মানে ময়লা পাতিগুলো বাইরে তুলে সময় লাভ নেই, ইউজ করাটাই বেটার। আর বেরিয়ে যেতে হবে, কারণ টাইম তো হয়ে গেছে, 6:30 প্রায় বেরিয়ে গেছে। তো বেরিয়ে নিয়ে এই সাইডে পুরো, মানে ওখান থেকে বেরিয়ে রাইট সাইডে, আর আশপাশ লেফট সাইডে যেয়ে নিয়ে পুরো এখানে র্যাক করা আছে জুতো ফুতো রাখার, সেখানে জুতো ফুতো রাখা যেতে পারে, ওখানে কোনো অসুবিধা নেই। টোকেন দেয়, দেখাচ্ছি সেখানে। অলরাইট, তো কমপ্লিট। এখানে জুতো ফুতোগুলো পরছিলাম, আর ওই যে দাদাটা অ্যাকচুয়াল এগুলো নেয় দায়িত্ব ফায়িত্ব জুতোগুলোর, তো জুতো রাখা দিয়ে 1 টাকা। এখানে খুব সুন্দর শিব পার্বতীর আছে, দেখাচ্ছে, দেখানো যাবে, লাইট আছে এখানে, খুব সুন্দর দেখানো যাবে।
অলরাইট, তো এখানে কমপ্লিট। আর যেটা বললাম এই সাইডেও একটা পুকুরের মতন আছে, আর ওই সাইডেও একটা পুকুরের মতন আছে। মেবি সকালবেলা ভালো করে দেখাতে পারতাম। ওই গেট পুরো বন্ধ হয়ে গেছে, 6:31। অল রাইট গাইজ, তো আমরা এখন চলে এসেছি শের আফগান ও কুতুবুদ্দিনের সমাধিস্থলে। শের আফগান, যার আসল নাম ছিল আলী কুলি খাঁ। শের আফগানের সঙ্গে আকবরের ও তার পুত্র সেলিম বা জাহাঙ্গীরের একটা বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একবার সে জাহাঙ্গীরকে বাঘের আক্রমণ থেকে রক্ষা করায় তার নাম হয় শের আফগান। আলী কুলি খাঁ বিয়ে করেন 1598 খ্রিস্টাব্দে মেহেরুন্নিসাকে। সেই মেহেরুন্নিসা যিনি মুঘল সাম্রাজ্যের অল ইন অল হয়েছিলেন পরবর্তী সময় নূরজাহান নামে। 1605 খ্রিস্টাব্দে যখন জাহাঙ্গীর বিরোধিতা করে তার পিতার সে সিংহাসনে বসেন, তখন তিনি সবার প্রথমেই এই আলী কুলি খাঁকে এই সুদূর বর্ধমানে পাঠিয়ে দেন জাগিরদার করে। আর এই যে শুয়ে রয়েছেন এখানে। হাই হাই, চলুন ভিতর দিকে ঢুকে দেখছি। নতুন জায়গায় এসে কাজ ঠিক করে বুঝে ওঠার আগেই ওর উপরে অপবাদ চাপে যে আলী কুলি খাঁ নাকি বৈদেশিক শত্রুদের সাহায্য করেছেন এবং কিছু কর ফাঁকি দিয়েছেন। সেই অপবাদে তাকে বন্দি করতে বলা হয় এবং সুবেদার কুতুবুদ্দিনকে পাঠায় বন্দি করার জন্য। কুতুবুদ্দিন ছিলেন জাহাঙ্গীরের সৎ ভাই, তো কুতুবুদ্দিন তাকে ধরতে গেলে শের আফগান গুরুতরভাবে তার উপরে আক্রমণ করে এবং তাকে জখম করে। যদিও শের আফগান কুতুবুদ্দিনের চরের হাতে মারা যায়, কিন্তু কুতুবুদ্দিনও মারা যায় সেখানেই যুদ্ধের পর। আর এখানেই পড়ে থেকে যায় তাদের সেই ইতিহাস। সরি গাইস, অতন্ত করে দেখাতে পারছি না। এখানে লেখা আছে পারস্য ভাষায়। যেগুলো আপনারা প্লে পজ করে নেবেন। বাংলাতেও লেখা আছে। ইংলিশ। এটা তো আমি উদ্ধার করতে পারবো না, কি লেখা আছে। আর যাই হোক, এটাই বাকি সমাধিস্থলটা সহজ দেখাচ্ছে। অলরাইট গাইস, তো আমরা এখন প্রবেশ করছি পীর বাহারম সাক্কার মাজারে। অলরাইট, এটা পীর বাহারম সাক্কার মাজার, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। পীর বাহারম সাক্কা, যার আসল নাম ছিল সওয়ার্দি বায়াত, তিনি আগ্রায় সমস্ত পথচারীদের জল দিয়ে সেবা করতেন, মানে জল পান করাতেন। সেখান থেকে তার নাম সাক্কা। আসলে সাক্কা শব্দের অর্থ হচ্ছে যিনি জল দিয়ে সেবা করেন। বয়সকালে তিনি আসেন এই সুদূর বর্ধমানে এবং জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছিলেন বর্ধমানের এই অম্লগঞ্জ এলাকায়। তিনি মারা যাবার পর তৈরি হয় এখানে একটি মাজার ও একটি মসজিদ। চলুন তাহলে বাকিগুলো দেখে নিই, বাইরের জায়গাগুলো। এখানে পুরো কবর আছে আমাদের খিদমতার্থে। আচ্ছা, এই এলাকাটা ওটাই হচ্ছে পুরো বাইরের থেকে ঘুরে ভিতর থেকে ওটাই পুরো এলাকা। আর এখানে কিছু আছে, এখানে এগুলো সব কবর, এগুলো সব কবর। আর আগে একটা কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে নামাজ পড়ার আগে পুরো কি বলে উঁচু করার জন্য, পাখা ধোয়ার জন্য কল লাগানো আছে, বসার জায়গা করা আছে। আর এখানে একটা পুকুর আছে বিরাট বড়, অন্ধকারে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, যদিও জলের আলোটা পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা, খুব হালকা দেখাতে পাচ্ছি না অন্ধকারে। পুকুরটা আছে এখানে, খুব সুন্দর দেখতে লাগছে, আকাশের চাঁদ এই যে।
খুব সুন্দর জায়গাটা দেখতে, সত্যি অসাধারণ। হয়তো সকালবেলায় এলে আমি এটা পেতাম না। এই রাতের যে রাতের যে মজাটা, একা একা রাতের বেলায় কবরস্থানে ঘুরে বেড়ানো, মাজারে ঘুরে বেড়ানো, এটার মজা পাওয়া যেত না। এটা সম্ভবত নামাজ ঘর, নামাজ হয়, পীর বাহারা মসজিদ, পীর বাহারা। অলরাইট গাইস, তো আমি এখন বর্তমানে যেখানে ঢুকেছি সেটা হচ্ছে পুরো কবরস্থান, মানে পুরো এখানে সবাইকে সমাধি দেওয়া হয়, কাউকে দেওয়ার কাজ চলছে ওইদিকে। তো আমি ওইদিকে যাবো না, ডিস্টার্ব করতে ওনাদিকে। আর এটা বাকি সমাধি ক্ষেত্রটা। আমার পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন না, দূরে কিছুগুলো লোক আছে, ওনারা কবর টবর দেওয়া দিকেই চলছে কাজ। কেউ হয়তো কত হয়েছেন, তার কবর দেওয়া দিকে চলছে। এখানে এই যে দেখা যাচ্ছে এখানে পুরো এক কথা খবর, জানি না কতটা দেখাতে পাচ্ছি। আর এদিকেও পুরো, তো আমি এখান থেকে বেরোচ্ছি এবারে। এখানে প্রচুর গাছ আছে, গাছগুলো এদিকে যে দেখাচ্ছে গাছগুলো, ওই যে দূরে দেখাচ্ছে গাছগুলো দেখুন কি বিশাল পুরনো, প্রচুর পুরনো গাছগুলো। বাকি এখানে একটা গাছ আছে, দেখুন এই গাছটা দেখুন, দেখুন গাছটা মোটা, দেখুন কত বিরাট পুরনো গাছ, দেখেই মনে হচ্ছে কয়েক শত বছর ধরে এখানে আছে। এই যে কত কব্বর দেখেছে, কত মানুষকে দেখেছে, কত মৃত্যু এসেছে, কত জীবিত চলে গেছে, মানে তাদেরকে কবর দিয়ে। তো যাওয়া যাক এবার এখান থেকে, আর কাল সকালে তখন বেরিয়ে বাকিগুলো দেখবো। তো এখানে মোটামুটি কমপ্লিট। আর এই যে পেছনে দেখাচ্ছে আমার শের আফগান আর কুতুবুদ্দিনের সমাধি, আর তার পাশেই আছে ওই যে বাবা পীর বাহারাম সাক্কার ইয়ে। আর এখানে আরেকটা কিছু হয়তো আছে, মেবি আমি জানি না, দেখে নিচ্ছি আর কোথায় কি আছে এখানে। তো যাই সেটা দেখি বাইরে দিকে কি আছে, আর না থাকলে তখন বেরিয়ে যাবো এখান থেকে। আমি রুম বেরিয়ে যাবো। সো বেশ ভালো জায়গাটা। আর যাই নেক্সট ডে তখন দেখা পাচ্ছি। তো যাওয়া যাক। আর এখানে আর আছে কি, হ্যাঁ আর কিছু এখানে আছে কি? হ্যাঁ এটাই কুতুবুদ্দিনের মাজার আর কবরস্থান, মাজারটাও দেখলাম। ওইদিকে এসে গেলে তো এখানে দুটো দেখলাম। এই বাউন্ডারির মধ্যেই যা আছে। আর এটা কবরস্থান আছে, এটা পুরোটা কবরস্থানটাও দেখে এলাম পুরো তৈরি হতে। আর হাত আছে। তো বাস এখানে এগুলোই ছিল, আর তেমনি আদার্স কিছু নেই। আর যাই এবারে, তো বাকি দেখি কালকে সকালে কতটা কি করা যায়।